বাংলার ইতিহাসে জানেন এমন একজন রাজা আছেন যাকে নিয়ে বিতর্কটা আজও থামেনি। একদিকে তাকে বলা হয় বাংলার প্রথম মহান নেতা, যিনি সব কিছু এক করেছিলেন, আবার অন্যদিকে তাকে বলা হয় একজন ভয়ঙ্কর নিপীড়ক। তো চলুন আজ আমরা রাজা শশাঙ্কের এই রহস্যে ঘেরা কাহিনীর গভীরে ডুব দিই। দেখুন, এই দুটো ছবি একদম দুই মেরুর। একদিকে তিনি হলেন বাংলার প্রথম স্বাধীন রাজা, মানে একজন প্রতিষ্ঠাতা, আর অন্যদিকে বৌদ্ধ ধর্মের ওপর চরম অত্যাচারকারী একজন শাসক। এই যে একটা নাটকীয় বৈপরীত্য, এটাই কিন্তু শশাঙ্কের গল্পটাকে এত আকর্ষণীয় করে তুলেছে। তাহলে আসল সত্যিটা কি? কে ছিলেন এই রাজা শশাঙ্ক? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু টাইম ট্রাভেল করতে হবে। চলুন ফিরে যাই সপ্তম শতাব্দী ভারতবর্ষে। তখন গুপ্ত সাম্রাজ্য সবে ভেঙে পড়েছে, আর গোটা উত্তর ভারত জুড়ে চলছে চরম বিশৃঙ্খলা আর ক্ষমতার লড়াই। আর এই বিশৃঙ্খলার মধ্যেই একজন সামন্তপ্রধান নিজের সুযোগটা খুঁজে নিয়েছিলেন। চলুন দেখি কিভাবে তিনি এক ভেঙে পড়া সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকে নিজের রাজ্য গৌড় করে তুলেছিলেন। তো তখন পরিস্থিতিটা ঠিক কেমন ছিল ভাবুন। ষষ্ঠ শতাব্দীর শেষের দিক, ভারতের মানচিত্রটা না পুরো ওলট পালট হয়ে যাচ্ছে। এতদিন ধরে যে বিশাল গুপ্ত সাম্রাজ্য সবকিছু সামলে রেখেছিল, সেটা ভেঙে পড়েছে। ফলে কি হলো? একটা বিরাট ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকিউম তৈরি হলো। আর সেই সুযোগে ছোট ছোট রাজ্যগুলো একে অপরের সঙ্গে রেষারেষি শুরু করে দিল। আর ঠিক এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে শশাঙ্কের আবির্ভাব। কিন্তু তার শুরুয়াতে জীবনটা প্রায় পুরোটাই কিন্তু একটা রহস্য। তেমন কিছুই জানা যায় না। তিনি কোনো রাজপরিবারে জন্মাননি, ছিলেন একজন মহাসামন্ত, মানে একজন বেশ বড়সড় সামন্ত প্রধান। কিন্তু কোথা থেকে এলেন, কিভাবে এত ক্ষমতা পেলেন, সবটাই বেশ ধোঁয়াশা। তো প্রায় ৬০০ খ্রিস্টাব্দ নাগাদ শশাঙ্ক এই অস্থিরতার সুযোগটা নিলেন। তিনি প্রতিষ্ঠা করলেন গৌড় রাজ্য। আর এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। এটাই ছিল বাংলার ইতিহাসে প্রথম ঐক্যবদ্ধ স্বাধীন একটা রাষ্ট্র। বলা যায় এখান থেকেই বাংলার একটা আলাদা রাজনৈতিক পরিচয়ের জন্ম হলো। একটা যুগান্তকারী পদক্ষেপ, তাই না? কিন্তু একটা রাজ্য তৈরি করা তো এক জিনিস, আর সেটাকে টিকিয়ে রাখা সে তো আরও অনেক কঠিন। শশাঙ্ককে এবার উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী শাসকদের সাথে এক বিপজ্জনক ক্ষমতার খেলায় নামতে হলো। তখনকার উত্তর ভারতের রাজনীতির মাঠটা ছিল আসলে একটা ত্রিভুজাকার লড়াই। একদিকে ছিলেন গৌড়ের শশাঙ্ক, অন্যদিকে থানেশ্বরের অত্যন্ত শক্তিশালী সম্রাট হর্ষবর্ধন, আর তৃতীয় দিকে ছিলেন কামরূপের, মানে এখনকার আসামের রাজা ভাস্কর বর্মন। এই তিনজনের মধ্যেই চলছিল ক্ষমতা দখলের মূল লড়াই। আর এই খেলায় জোট বাঁধা, আবার জোট ভাঙা, বিশ্বাসঘাতকতা এসব ছিল রোজকার ব্যাপার। আর এই প্রতিদ্বন্দ্বিতা খুব তাড়াতাড়ি একটা রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হল। দেখুন ঘটনাটা কিভাবে এগোলো। শশাঙ্ক প্রথমে মৌখরীদের আক্রমণ করলেন। এর প্রতিশোধ নিতে এগিয়ে এলেন হর্ষবর্ধনের বড় ভাই রাজ্যবর্ধন। তিনি শশাঙ্কের বন্ধু রাজাকে হারিয়েও দিলেন। কিন্তু ঠিক তার পরেই শশাঙ্কের বাহিনীর সঙ্গে এক লড়াইয়ে রাজ্যবর্ধন নিজেই মারা গেলেন। আর এই মৃত্যুটা নিয়েই ইতিহাসের পাতায় শুরু হলো এক বিরাট বিতর্ক। হ্যাঁ, রাজ্যবর্ধন কিভাবে মারা গেলেন তা নিয়ে দুটো একদম আলাদা গল্প পাওয়া যায়। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তিনি লিখছেন যে শশাঙ্ক নাকি রাজ্যবর্ধনকে ফাঁদে ফেলে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছিলেন, মানে সোজা সাপটা বিশ্বাসঘাতকতা। অন্যদিকে হর্ষবর্ধনের নিজের শিলালিপিতে কি লেখা আছে, সেখানে বলা হচ্ছে তার ভাই শত্রুর আবাসে সত্য রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বেশ একটা গোলমেলে সরকারি বয়ানের মতো, তাই না? একটাতে সরাসরি খুনের অভিযোগ, অন্যটা একটা ধোঁয়াশা। এই যে বিশ্বাসঘাতকতার অভিযোগ, এটাই শশাঙ্কের ভাবমূর্তিকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল। আর তার শত্রুরা কিন্তু এখানেই থেমে থাকেনি। তারা শশাঙ্ককে শুধু একজন বিশ্বাসঘাতকই নয়, একজন ধর্মীয় কট্টরপন্থী হিসেবেও তুলে ধরতে শুরু করল। অভিযোগগুলো আসছিল কোথা থেকে? মূলত পরবর্তীকালের বৌদ্ধ গ্রন্থ আর চীনা পর্যটক হিউয়েন সাংয়ের লেখা থেকে। আর এরা সবাই ছিলেন হর্ষবর্ধনের সমর্থক। তাদের অভিযোগগুলো কিন্তু মারাত্মক। বলা হয় শশাঙ্ক নাকি বাংলার বৌদ্ধ স্তূপগুলো ভেঙে দিয়েছিলেন, এমনকি বোধগয়ার সেই পবিত্র বোধিবৃক্ষও কেটে ফেলেছিলেন, যার নিচে বসে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। কিন্তু গল্পের আর একটা দিকও আছে।
এই অভিযোগগুলোর বিরুদ্ধেও কিন্তু পাল্টা যুক্তি আছে। প্রথমত, যারা অভিযোগ করছে তারা সবাই শশাঙ্কের শত্রু, হর্ষবর্ধনের লোক। দ্বিতীয়ত, প্রত্নতত্ত্ব কি বলছে? দেখা যাচ্ছে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের পাশেই বৌদ্ধ বিহারগুলো দিব্যে উন্নতি করছিল। তৃতীয়ত, শশাঙ্কের নিজের শিলালিপিতে তিনি যে শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তার প্রমাণ আছে, কিন্তু বৌদ্ধদের বিরুদ্ধে একটা কথাও নেই। তাহলে কি পুরো ব্যাপারটাই রাজনৈতিক প্রোপাগান্ডা ছিল? এতেই তো প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ায়। শশাঙ্ক কি সত্যি একজন ধর্মীয় কট্টরপন্থী ছিলেন, যিনি অন্য ধর্মকে সহ্য করতে পারতেন না, নাকি তিনি আসলে তার শত্রুদের সাজানো একটা অপপ্রচারের শিকার? এই বিতর্কটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। ইতিহাস কিন্তু প্রায় সব সময় বিজয় রায় লেখে। শশাঙ্কের চরিত্র নিয়ে বিতর্ক হয়তো চলতেই থাকবে, কিন্তু একটা জিনিস অস্বীকার করার উপায় নেই, বাংলার ওপর তার প্রভাব ছিল বিশাল। তো কি ছিল তার সেই স্থায়ী উত্তরাধিকার? আচ্ছা, প্রায় 625 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হলো, আর তারপর তার গড়া সেই ঐক্যবদ্ধ রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বাংলা ডুবে গেল প্রায় 100 বছরের এক ভয়ঙ্কর অরাজকতায়। এই সময়টাকে বলা হয় মাৎস্য ন্যায়, মানে মাছের আইন। ভাবুন, পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, কোনো নিয়মকানুন থাকে না, ঠিক সেরকম একটা অবস্থা হয়েছিল। শক্তিশালীরা দুর্বলদের ওপর ইচ্ছে মতো অত্যাচার করত। আর অদ্ভুত ব্যাপার হলো, তার মৃত্যুর পরের এই ভয়ঙ্কর অরাজকতায় আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শশাঙ্কের শাসন কতটা জরুরি ছিল। তিনি হয়তো বিতর্কিত ছিলেন, কিন্তু তার শাসনকালে বাংলায় যে একটা স্থিতিশীলতা ছিল, একটা শৃঙ্খলা ছিল, সেটা তার পরেই বোঝা গিয়েছিল। তাহলে তার অবদানগুলো কি কি? এক কথায় যুগান্তকারী। তিনি শুধু বাংলার প্রথম স্বাধীন রাজ্যই তৈরি করেননি, পালদের মতো বিশাল সাম্রাজ্যের পথটাও কিন্তু তিনিই তৈরি করে দিয়েছিলেন। তার নেওয়া গৌড়েশ্বর বা গৌড়ের প্রভু উপাধিটা পরেও অনেক রাজা ব্যবহার করেছেন। এমনকি যে বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দ আমরা ব্যবহার করি, সেটার প্রচলনের কৃতিত্ব কিন্তু তাকেই দেয়া হয়। সব শেষে শশাঙ্কের গল্পটা আমাদের একটা খুব জটিল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। তাকে কি বলা উচিত, নায়ক নাকি খলনায়ক, নাকি তিনি ছিলেন আসলে সেই রকম একজন রুথলেস কিন্তু বাস্তববাদী প্রতিষ্ঠাতা, যাকে ছাড়া হয়তো বাংলার মতো একটা স্বতন্ত্র পরিচয়ের জন্মই হতো না? ইতিহাস সবসময় সাদা কালোয় উত্তর দেয় না, তাই না?